ভাই প্রাণে বেঁচে গেছে, বুঝছেন ভাই, প্রাণে বেঁচে গেছে, অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। ভারতীয় হাই কমিশনে ওই মুহূর্তে যখন কিনা এই যে মাত্র 2 দিন আগে ওই সবাই গেল না ভারতীয় হাই কমিশন ঘেরাও করার জন্য, মাত্র 2 দিন আগে। তো তখন ওই মুহূর্তে ভারতীয় হাই কমিশনের ভিতরে কমসে কম 90 থেকে 100 জন ডিপ্লোমেট সহ যে গভর্নমেন্ট অফিসিয়াল ছিল ভারতীয় হাই কমিশনে যারা কাজ করে, সবাই ভারতীয় কম বেশি, বুঝছেন, ডিপ্লোমেট সহ। তো এরা ওইটার ভিতরে আরেকটু হইলে আটকা পড়ে গেছিলো, বুঝছেন, আরেকটু হইলে আটকা পড়ে গেছিলো। তা এখন জুলকারনাইন সায়েরি শুধু আপনাদেরকে খবর দেয় না, গোপন খবর দেয় না, যেহেতু অনলাইনে 2-4টে নিউজ আমরাও করি, গোপন 2-4টা খবর আমাদেরও আসে। সেই আন্দোলনের ভিতরে যারা ছিল, তো 2-4 জনের মেসেজ ভাই আমিও পেয়েছি। তো সবার নাম পরিচয় তো আর প্রকাশ করা যায় না, এটা সম্ভব না, দরকারও নেই আপনাদের এগুলো শোনা, কাহিনিটা শোনেন। তো সেদিন যে টার্গেট ছিল ভারতীয় হাই কমিশনে যে ঘেরাও কর্মসূচি, আপনারা তো পত্রপত্রিকায় দেখছেন শুধু ঘেরাও কর্মসূচি, আসলে এটা শুধু ঘেরাও কর্মসূচি ছিল না, সেদিন ওই ভারতীয় হাই কমিশনকে কী করার কথা ছিল, জিম্মি করার একটা প্ল্যান ছিল। এবং কারা করছিল, কিভাবে করছিল, এগুলো হলো বাংলাদেশের সরকারের দায়িত্ব, ইনভেস্টিগেট করে এগুলোকে বের করা। এটা ভাই আমার কাজ না। যে সূত্র মতে আমরা খবর পাইছি সেই সূত্রে জাস্ট হিন্টসটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। তো সেদিন ঢাকার যে ভারতীয় হাই কমিশন আছে, সেদিন শুধু ঘেরাও না, তাদেরকে জিম্মি করার কথা ছিল। তো এখন আমি একটা নিউজ আপনাদেরকে দেখাবো যে সেদিন যে কি ঘটনাটা ঘটছিল এই ভারতীয় হাই কমিশন। দেখেন সেদিনের অবস্থাটা দেখলে আপনি বুঝতে পারবেন। দেখেন কাহিনী দেখেন, এই যে ভিডিও ক্লিপসটা আপনারা দেখছেন এই মুহূর্তে, সেটা হলো ভারতীয় হাই কমিশন এখান থেকে মাত্র কয়েক ব্লক দূরে। ভারতীয় হাই কমিশন মাত্র কয়েক ব্লক দূরে, এই যেখানে আপনারা এই হাজার 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 মানুষ দেখতে পাচ্ছেন, আর এই যে সামনে আমাদের পুলিশ ভাইরা তাদেরকে বাধা দিয়ে রাখছে। আর এই যে মবটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পাবলিক জনতা যাদেরই আপনারা দেখতে পাচ্ছেন, আর একটু হলে পুলিশের এই যে ব্যারিকেডটা এখানে দেখতে পাচ্ছেন, যদি কোনো মতে এই ব্যারিকেডটা ভাঙতে পারে তাহলে কিন্তু তারা সবাই হুড়মুড় করে কী করে, ভারতীয় হাই কমিশনের ভিতরে ঢুকে যেতে পারে। আর ভারতীয় হাই কমিশনে ঢুকে যাওয়ার অর্থ হলো ঘটনা ঘটে গেছে, বুঝছেন, ঘটনা ঘটে গেছে। এখানে কিন্তু 1-2 জন মানুষ না, ক্যামেরার সামনে থেকে ধরা, তো আপনাদের কাছে মনে হচ্ছে যে মানুষের চেয়ে পুলিশই বেশি, কিন্তু ভাই ভিতরে আরও লাখে লাখে মানুষ ছিল। আমি তো দেখছি পুরো ভিডিও, পিছনে আরও লাখে লাখে মানুষ ছিল। তো এখন যে কাহিনিটা হয়েছে, সেই কাহিনী হলো যে এই যে এদের টার্গেট ছিল হলো ভারতীয় হাই কমিশনকে কী করা, জিম্মি করে ফেলা, ভারতীয় হাই কমিশনকে জিম্মি করে ফেলা। তো এখন আপনারা বলতে পারেন যে জজ ভাই ভারতীয় হাই কমিশন জিম্মি করে কী হবো, আমাদের তো ভাই হাদির হত্যার চেষ্টাকারী যে ক্রিমিনাল ফয়সাল, সে ভারতে পলারিছে, ভাই আমাদের তো ভাই তাদের দরকার। তো এর প্রতিবাদ স্বরূপ তো গেছে আমরা ভারতীয় হাই কমিশন ঘেরাও করার জন্য। তো ভারতের হাই কমিশন জিম্মি করে আমরা কি পাবো ভাই, এইখানেই তো পলিটিক্স, বুঝেন না তো আপনারা, বুঝছেন, আপনাদের যে আমার শ্বশুর বলে আপনাদেরকে 14 জনাতে এক গালি খানো দিক থেকে, আর আমার কাছে এসে গালি খান ভিডিও দেখতে চায়, গালি খান একটা হলো লুঙ্গি বাহিনী। আপনাদের তো বোঝানো যাইতেছে না, বুঝবেনও না আপনারা কোনো দিন। আল্লাহ চোখ দিছে তো দেখার জন্য, আপনারা তো দেখেন না আপনাদের সরকার প্রধান ইউনূস স্যার আবাল সরকার, বুঝছেন না, দেখে না, কানে শোনে না, চোখে দেখে, আপনাদেরও মিয়া এই একই কাহিনী হয়েছে। তো যাই হোক, খুইলে আমি আপনাদেরকে বলি, মনে আছে 1981 সালের কথা, মনে আছে আপনাদের 1981 সালের কথা, পৃথিবীর ইতিহাসে একটা ভয়ঙ্কর ঘটনা সেদিন ঘটছিল, সেই তেহরানে পৃথিবীর ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ঘটনা সেদিন ঘটছিল। আর জান না, ইউটিউবে গুগলে গিয়ে ঘাটাঘাটি করে নেয়, একের পর এক ভিডিও পাবেন কি ঘটছিল সেদিন তেহরানে। তো তেহরানে যখন ইরানে যখন ইসলামিক রেভলিউশন ঘটে, ইসলামিক রেভলিউশনের মাধ্যমে খোমেনি যখন ক্ষমতায় আসে, সেই আন্দোলনের সময় তেহরান বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্র কিন্তু এই আমেরিকার যে এমবিসি ছিল তেহরানে, সেই এমবিসির ভিতরে ঢুকে পড়ে, এবং সরকার বহু বাধা দিয়েও এদেরকে আটকে রাখতে পারেনি। তো এই হাজার হাজার পোলাপান গিয়া এই তেহরান বিশ্ববিদ্যালয়ের পোলাপান সহ আশেপাশে যত পোলাপান আছে সব গিয়া আমেরিকান এমবিসির যত অ্যাম্বাসেডর থেকে নিয়ে শুরু করে তারপরে যত লোকজন ছিল, হাই অফিসিয়াল লোকজন, ডিপ্লোমেট যারা ছিল, প্লাস যারা যে কি গভর্নমেন্ট অফিসিয়াল ছিল, ইউএস গভর্নমেন্ট অফিসিয়াল ছিল, কমসে কম 90 থেকে 100 জনকে তারা কী করছিল, 90 থেকে 100 জনকে তারা জিম্মি করে ফেলছিল এটার ভিতরে, বুঝছেন। তো জিম্মি করার ফলে কী হয়েছিল জানেন, আমেরিকার সাথে শুরু হয়েছে দর কষাকষি। তা এখন যারা কিনা জিম্মি করছে তাদের অনেক দাবি দেওয়া ছিল, এবং আমেরিকার সরকার মানবে কি মানবে না, করবে কি করবে না, দাবি মানবে কি মানবে না। আর একদিকে হলো দাবি মানা না মানা, আরেকদিকে হলো 90 থেকে 100 জন আমেরিকান, বুঝছেন, 90 থেকে 100 জন আমেরিকান মানে জানের খাতরা, বুঝছেন, যে কোনো সময় তাদেরকে মেরে হলে একেবারে
জানেন তো ওই সব দেশে কী করে বুঝছেন, ওই সব দেশে তো কী করে আপনারা বুঝতে পারছেন, আমি আর বললাম না, বললে কমিউনিটি গাইডলাইন খেয়ে যাবো, তো একেবারে এইটা করে দেয়। তো এই ভয়ে আমেরিকা কিন্তু তখন সেই যারা কিনা ওই করছিল, জিম্মি করছিল বুঝছেন, এই হোস্টেসকে ছাড়িয়ে আনার জন্য, এই হোস্টেসদেরকে ছাড়িয়ে আনার জন্য আমেরিকান সরকার কিন্তু তাদের সাথে শেষ পর্যন্ত চুক্তি করতে বাধ্য হয়, তাদের শর্ত মেনে নিতে বাধ্য হয়। এবং কী কী শর্ত মেনে নিয়েছে, কেমনি কী করছে, এই কাহিনী পুরো বলতে গেলে ভিডিও আরেকদিকে চলে যাবে, এটা আমার উদ্দেশ্য না। তো সেটা আপনি দেখে নেন। অর্থাৎ আমেরিকার মতো একটা পরাক্রমশালী রাষ্ট্র কিন্তু তখন মাথা নত করতে বাধ্য হয়েছিল এই যারা কিনা জিম্মি করেছিল, জিম্মিকারীদের কাছে বুঝছেন, তাদেরকে হোস্টেজকে বাঁচানোর জন্য। কারণ একটা দেশের নাগরিকের যান বাঁচানোর চাইতে এই চেয়ে তার বড় কাজ হতে পারে না, যেটা আমেরিকা সরকার মনে করে। তো যার ফলে এই 90 জন 100 জন আমেরিকান যান বাঁচানোর জন্য আমেরিকা সব শর্তে কিন্তু রাজি হয়েছিল ইরানের। জানেন সে কাহিনী, জেনে নিন। তো একই সেম একটা কাহিনী ঘটতে যাচ্ছিল হলো ভারতীয় হাই কমিশনে মাত্র 2 দিন আগে। এখন যদি ইউনূস স্যার তার সর্বশক্তি নিয়োগ কইরা যদি এই মব ঠেকাইতে না পারতো, এবং এই যে ছাত্র জনতা যাদের আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ছাত্র জনতা তারা যদি ইন্ডিয়ার হাই কমিশনের ভিতরে ঢুকে যেত, তাহলে সেম যে ঘটনা 1981 সালে ইরানে ঘটেছিল, সেম ঘটনা আমরা 2025 সালের ডিসেম্বর মাসের 15 তারিখে দেখতে পেতাম ঢাকার যে ভারতীয় হাই কমিশন আছে সেখানে। এখন ভারতীয় হাই কমিশন যদি দখল কইরা এই জিম্মিকারীরা এমবিসি হাই কমিশনের ভিতরে যত অফিসিয়াল লোকজন ছিল, ডিপ্লোমেট ছিল, হাই কমিশনার ছিল, তাদেরকে জিম্মি কইরা এখন যদি ভারতের মোদিকে পাল্টা চ্যালেঞ্জ করে দিত যে তোমার 90 জন এই যে ডিপ্লোমেট আমরা আটকে রাখছি এখানে, তোমাদের 90 জন ভারতীয়কে আমরা এখানে আটকে রাখছি, এখন 90 জন ফেরত না, হাসিনাকে আমাদের হাতে তুলে দাও। এই 90 জনকে ফেরত না, হাসিনাকে আমাদের হাতে তুলে দাও। আর হাসিনাকে যদি তোমার কাছে রাখো, তুমি যদি ফেরত না দাও, তাহলে 90 জনের গর্দান যাবে বুঝছেন। তখন কি করতো ভারতের সরকার, আমাকে বুঝান, তখন কি করতো ভারতের সরকার? এই 90 জন ভারতীয় দায়িত্ব তখন কে নেবে? মোদি তো তখন একেবারে মানে হয়ে যেত, কি আর বলো, মোদি তো প্যান খারাপ হয়ে যেত, কেমনি কি করবে? সারা ভারত মানে তুলকালাম কাণ্ড করে যেত, তুলকালাম কাণ্ড, সারা ওয়ার্ল্ডের মিডিয়া বাংলাদেশের ঢাকাতে চলে আসতো। তখন বুঝতে পারতেছেন কি একটা কাহিনী হবে সেদিন যদি সত্যি সত্যি ভারতীয় হাই কমিশন জিম্মি করে ফেলতো যারা কিনা সেখানে গেছিল। তো এখন খেয়াল করে সে কিন্তু ভারতের একটা অ্যান্টি টেররিজম একটা ইউনিট আছে, নাম হলো কি ন্যাশনাল সিকিউরিটি ক্যাট, নাকি আরেক কথা রেখে ব্ল্যাক ক্যাট। তা আপনাদের কি মনে হয় যে ইন্ডিয়া ব্ল্যাক ক্যাট পাঠায় ভারতের হাই কমিশনের এই 90 জন 100 জন এই অফিসিয়ালকে তারা ওইখান থেকে একেবারে উদ্ধার করে হেলিকপ্টার করে নিয়ে যাও সম্ভব ভারতের পক্ষে? বাংলাদেশের মাটিতে এসা কীভাবে সম্ভব বলেন? তাদেরকে হোস্টেজ বানিয়ে রাখছে, এটা তো সম্ভব না, এটা আমেরিকাও পারেনি, শর্তে রাজি হইতে হয়েছে। তো যার ফলে এখন এই জিম্মিকারীরা যদি এক হাসিনার বিনিময়ে যদি এই 90 জন ভারতীয়কে এই শর্ত হিসেবে রাখে, তখন তো ভাই কাহিনী হিসাব কিভাবে উল্টা হয়ে যেত। কি এক বিশ্রী অবস্থা বুঝছেন, কি এক কাহিনী, সারা দুনিয়া উলট পালট হয়ে যেত সেদিন। এখন ভারতের কাছে তো আমেরিকার ডেল্টা বাহিনী নাই, ডেল্টা ফোর্সের নাম শুনছেন? শুনেন তো নি, জান ডেল্টা ফোর্স কাহিনী আমি আপনাদেরকে দেখাই বুঝছেন। ডেল্টা ফোর্সের একটা কাহিনী দেয়, এই যে দেখেন আপনার এই ছবিটা কেউ দেখছেন? দেখেন তো ক্যাপ্টেন ফিলিপস দেখছেন? এই ক্যাপ্টেন ফিলিপস মুভিটা আপনারা দেখেন, ওখানে যে সোমালিয়া ভাইয়েরা আছে না, সোমালিয়া ভাইয়েরা গিয়ে কি করছে, আমেরিকার একটা জাহাজ, ওই যে এটা হলো জাহাজের ভিতরের ছবি। তো আমেরিকার একটা জাহাজ তারা জিম্মি করে, আর সেই জিম্মিকারীদের হাত থেকে আমেরিকার এই যারা নাকি নাবিক ছিল সেই জাহাজে, তাদেরকে উদ্ধার করার জন্য আমেরিকার যে বিশাল ডেল্টা ফোর্স আছে, সেই ডেল্টা ফোর্স পাঠায় সেই সাগরে এদেরকে উদ্ধার করার জন্য। সে এক দুর্দর্শ মুভি বুঝছেন, তো এই ক্যাপাসিটি যে কোনো পরিস্থিতিতে আমেরিকান হোস্টেজদেরকে উদ্ধার করে আনার জন্য আমেরিকার বিশেষ ডেল্টা ফোর্স রয়েছে যারা এই কাজ করে থাকে বুঝছেন। তো সেই ডেল্টা ফোর্স আর ভারতের কাছে নেই, ভারতের কাছে ছিল ব্ল্যাক ক্যাট। তো ব্ল্যাক ক্যাট তো ডেল্টা ফোর্সের মতো অতটা অ্যাক্টিভ না। তো এখন খেয়াল করে দেখেন এই ধরনের ঘটনা যদি সেদিন ঘটতো, ইন্ডিয়ার ব্ল্যাক ক্যাট কেন, ন্যাশনাল সিকিউরিটি গার্ড কেন, ইন্ডিয়ার যে লক্ষ লক্ষ যদি সেনাবাহিনী বাংলাদেশের মাটিতে আসতো, আইসো যদি উদ্ধার করার চেষ্টা করতো ভাই, তারপরেও তো পারত না। এর কারণে তো হোস্টেজ, কারণ ভারতের এক একটা মুভ এক একজনের ওইটা যেত বুঝছেন, এক একজনের এটা যেত, মুগ্ধ উচ্চারণ করলাম না, ভারতের এক একটা মুভ আর যাদের কিনে ক্যাপটিভ করা হয়েছে বুঝছেন, জিম্মি করা হয়েছে, তো তাদের হোস্টেজ করা হয়েছে, তাদের এক একটার এইটা যেত। তো ভারত কি মুভ করতো না। তা এখন ভারত সরকার তখন কি করতো, এক হাসিনার জীবনের বিনিময়ে তো এই 90 জন ভারতীয় জীবনের বিনিময়ে ভারত মেনে নিত। এখন শেখ হাসিনা তো আর নরেন্দ্র মোদীর বিআইন না,
শেখ হাসিনা তো নরেন্দ্র মোদীর বিয়েই না, কথা তো সত্যি। তো যদি বিয়ে না হয়ে থাকে, এত ডিপ্লোমেটিক ব্যাপার স্যাপার, কৃতজ্ঞতা প্রকাশের ব্যাপার স্যাপার, আদর ভালোবাসার ব্যাপার স্যাপার, তো শেখ হাসিনাকে রাখছে ঠিক আছে, কিন্তু যেখানে ভারতীয় 90 জন 100 জন বা ভারতীয় জীবনের প্রশ্ন, সেখানে তো ভারত তো কিছুই করার ছিল না, মেনে নিতে বাধ্য হইল। তো এখন এই ধরনের একটা কঠিন একটা সিচুয়েশনে আরেকটু হলে পড়তে যাচ্ছিল বাংলাদেশ, কিন্তু অল্পের জন্য রক্ষা। তো সম্ভবত আমাদের ইউনুস স্যারের যতই আমি বকি, কানা ল্যাংড়া লুলা আবাল যাই বলি না কেন, কিন্তু ভাই তারপরেও কাজই একটা করছে, বুঝছেন, কাজই একটা করছে যে এই মবকে তারা কয়েক ব্লক আগেই কিন্তু থামিয়ে দিয়েছে। এবং বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী থেকে সর্বশক্তি নিয়োগ করে এই কাহিনীগুলো কিন্তু পত্রপত্রিকা আসেনি, তো সমস্ত শক্তি নিয়োগ করে এই ইউনুস স্যার কিন্তু এটাকে ঠেকাই দিছে। আর যদি ভারত সেই জিম্মিদের সাথে হোস্টেলদের বিনিময়ে যদি কোনো শর্ত করতোই এবং সেই জিম্মিদের এখান থেকে নিয়ে যেত, আপনাদের কি মনে হয় জিম্মি এখান থেকে নিয়ে যাওয়ার পর, হোস্টেস এখান থেকে নিয়ে যাওয়ার পর ভারত কি সেই শর্তে অটুট থাকতো? ভারত কি সে শর্ত অটুট থাকতো? প্রশ্নই ওঠে না। ভারত তো পাল্টা অ্যাকশন তখনই নিত, পোল্ট্রি তো মারতো ভাই। তখন যে বাংলাদেশের ভাগ্যে কি ঘটতো আল্লাহ মাহবুদ জানে। দ্বিতীয় গাজা হওয়া ছাড়া বাংলাদেশের কোনো উপায় ছিল না, হতেও পারত। ডক্টর মোহাম্মদ ইউনূস এই উচ্ছৃঙ্খল মানুষদেরকে ঠেকাইছে যে না, শেখ হাসিনার বিষয়ে যেসব প্রবলেম হয়েছে সেটা ডিপ্লোম্যাটিক অন্যান্য সমাধান আছে, আইনি মাধ্যমে করা উচিত। এই হোস্টেজ বানায় এগুলো করে, দিস ইজ ভেরি ডেঞ্জারাস ওয়ে টু ডু ইট, উই শুড নট গো দিস ওয়ে। তো এইভাবে তো আমাদের করা উচিত না। তো যার ফলে আমাদের এই আবাল সরকার একটা ভালো কাজ করছে, বুঝছেন, এই আবাল সরকার বিদায়ের আগে ভালো একটা কাজ করছে, কোনো মতে এই মফকে ঠেকা দিচ্ছে, নাহলে ভিতরে ঢুকে গেলে এই আর বের করা সম্ভব ছিল না। এই সমস্যার সমাধান করা বহুত এত প্যাচ লাগতো, এই প্যাচগুলো সম্ভব ছিল না। তো যাই হোক ভাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।